ইতিমধ্যে অধিকাংশ জেলা, যেটা অ্যানি বলেছে, যে তারা পৌঁছতে পেরেছে এবং এমন একটি দুঃসময় গেছে প্রায় 17টি বছর। এখানে বিএনপির অসংখ্য নেতাকর্মী সহ গণতান্ত্রিক সংগ্রামে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে খুঁজে বের করে তালিকাবদ্ধ করে পরিসংখ্যান নিয়ে তাদের কাছে পৌঁছানো, তো এটা একটা দুরূহ ব্যাপার। সেই দুঃসাধ্য কাজটি আমরা বিএনপি পরিবারের আতিকুর রহমান রুম্মন এবং সদস্য সচিব মিথুনরা ক্রমান্বয়ে করে গেছেন। আমি তাদের কাজের যদি অতিরিক্ত প্রশংসা করি তাহলে বাড়তি কথা বলা হবে, তবে যতটুকু দেখেছি বা দেখছি ওদের সাথে থেকে, তারা যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করছেন এবং এই পালন করতে গিয়ে একটি দিক উন্মোচিত হয়েছে নতুনভাবে। একটা দিক ছিল আগে থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকেই তিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, এই জাতির মানুষদেরকে উৎপাদন এবং উন্নয়নের মধ্যে সংযুক্ত করেছিলেন। তার অসংখ্য বক্তৃতার মধ্যে তিনি বিশেষ করে তরুণ উদ্দেশ্যে বলেছেন যে কিভাবে খাল কাটতে হবে, নিজেদের শ্রমকে কাজে লাগাতে হবে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা আমাদের দেশকে গড়ে তুলব। এবং এই যে প্রত্যয় ঘোষণা করেছিলেন তিনি, সেটার উপরে দেশকে এমন একটি ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন যে এই দেশে আর কোনোদিন দুর্ভিক্ষ হয়নি। সংকট হয়েছে, নানা ধরনের অর্থনৈতিক সংকট গেছে, দুর্ভিক্ষ হয়নি। কারণ নেতৃত্বের যদি আন্তরিক উদ্যম থাকে, সেই প্রচেষ্টার মধ্যে যদি সৎ উদ্দেশ্য থাকে, সেটা সফল হবেই, সেটা সফল হতেই হবে। এটা দুটো দিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা দেখলাম, আরেকটা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরশাদের সময় 9 বছর চলে আসছে, 7 বছর যায়, 8 বছর যায়, এরশাদের পতন হয় না, কিন্তু তার যে দৃঢ়তা আমরা দেখেছি যে না, এর পতন হবেই এবং আপোষহীনভাবেই তিনি থেকেছেন। আমি বলতে দ্বিধা নাই যে আমাদের দলেরও অনেক সিনিয়র মানুষ, তারাও ক্লান্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তার এই দৃঢ়তার কারণে আমরা বিজয় পেয়েছি এবং এই বিজয় পেয়েছি অত্যন্ত সম্মানের, অত্যন্ত গর্বের। কারণ যে তিনি বলেছেন আপোষহীন থাকতে, এই আপোষহীন থাকার বিজয়টা আমরা পেয়েছি। এই কারণেই আমরা সম্মানিত হয়েছি। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা, তখন যারা আমরা ছাত্র রাজনীতি করতাম বা যে রাজনীতি করি না কেন, বিএনপির সাথে সংশ্লিষ্ট, আমরা গর্বিত হয়েছি। আবার ঠিক এইবার যে হাসিনাকে আর নামানো যাবে না, হাসিনাকে আর বোধহয় পারা যাবে না। 2018-এর নির্বাচনের পরে অনেকেই হতাশ হচ্ছিলেন, কিন্তু এই হতাশার কালো মেঘকে দূরীভূত করে দেশবাসী এবং দলকে একটি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অদম্য প্রচেষ্টা এবং প্রেরণা জাগিয়ে তুলেছিলেন, তিনি নিঃসন্দেহে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এটা তো আর বিশেষ করে বাড়িয়ে আমি বলছি না আপনাদের সামনে। হতাশার সমস্ত গ্লানিকে দূরীভূত করে আজকের এই জায়গায় তিনি নিয়ে এসেছিলেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের যে ভিত্তি, এর যে পটভূমি, এর যে শক্তি, এটা তিনি দান করেছিলেন তার নেতৃত্বের মধ্যে দিয়ে। এটা একটা দিক। আমি যে দুটো দিকের কথা বলছি সেটা আসছি। আরেকটা দিক হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো করে গেছেন, এর মধ্যে যে তার যে দৃষ্টি, কে কোথায় আহত হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে। আমরা দেশে থাকি, আমাদের কাছে হয়তো ওইরকম পরিসংখ্যান নেই, বা যতটুকু করছি এখানে হয়তো ভ্রান্তিও আছে, কিন্তু এর মধ্যে কাকে কখন তিনি কোথায় দায়িত্ব দিয়ে খোঁজ রাখছেন, সেই চিটাগাঁয়ে বা মহেশখালীর কোনো একটি এলাকায় ছাত্রদলের কোনো ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, বা চট্টগ্রামে অথবা ভুরুঙ্গামারীতে অথবা সাতক্ষীরায়, এটা খবর রেখে এই যে রুম্মনদের মতো আমাদের যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তিনি কাজে লাগিয়েছেন। তো আমি যেটা মনে করি, আজকে আমার এই বয়সে, আমি তো ছাত্র জীবনের শুরু থেকে আজকে এই জায়গায় এখন এখানে এসেছি, তো আমি এটা দেখেছি যে আন্দোলন সংগ্রামের এত কাজের মধ্যেও মানবিক একটি দৃষ্টিকোণ রাখা নিজের হৃদয়ের মধ্যে, এটা একটা কঠিন ব্যাপার, যে কাজটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরলসভাবে করে গেছেন। ক্রমাগতভাবে তিনি এই কাজটি করেছেন, যারই একটা ফলশ্রুতি হচ্ছে আমরা বিএনপি পরিবার।
তিনি এই টোটাল কাজটিকে সুসংবদ্ধভাবে করার জন্য বিএনপির মধ্যে থেকেই যারা অপেক্ষাকৃত তরুণ তাদের দিয়ে এই কাজটি করেছে এবং করার কারণে আজকে এই 1 বছরের মধ্যে 40টি জেলা এবং এতগুলো হতাহতের পরিবারের কাছে পৌঁছানো এটা চারটিখানির বিষয় নয়। এই কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে এই পর্যন্ত যতটুকু হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা আমার, তো আমার এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা বলবো যে এখানে নানা শ্রেণী পেশার মানুষ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চেষ্টা চালিয়েছেন এবং চেষ্টা চালাতে গিয়ে এই যে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আজকে আরেকটি প্রফেশনাল একটি বডির সাথে আমরা এখানে এই অনুষ্ঠানটি করেছেন। আমরা বিএনপি পরিবার তারা যারা আহত হচ্ছেন, আমরা আমাদের অনেক কাজের ভিড়ে আমরা কিন্তু ভুলে যাই। আমরা যখন মিছিলে থাকি, আমরা যখন স্লোগান দেই, আমরা যখন উৎপীড়নের মুখোমুখি আইন শৃঙ্খলা বাহিনী উদ্যত রাইফেল নিয়ে আমাদের দিকে যখন তাক করে, তখন অনেকে ডানে বামে পড়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন। কত শাওন, কত বাঁধন, কত ইলিয়াস আলী, কত চৌধুরী আলম আজকে আমাদের সাথে নেই। কিন্তু এর সাথে এই যে যারা পেশাদারিত্বের ভূমিকা পালন করেছেন সাংবাদিকরা, এরা যে কত আহত হয়েছেন, এরা যে কত রক্ত ঝরেছে তাদের, আমরা অনেক সময় সেটা ভুলে যাই। তো আমি যেন ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারের নেতৃত্বকে, রুম্মন এবং মিথুনের নেতৃত্বাধীন, যে তারা এই জিনিসটাকে চিন্তা করে আজকে এটা তো এমন কিছু না, এই যে সামান্য শুভেচ্ছা দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে, কিন্তু এইটার মধ্যে দিয়ে আমরা আবারও নতুন করে জানতে পারলাম যে একটা পেশাজীবী সংগঠন যারা ফটো জার্নালিস্টের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, তারা কি পরিমাণ অবদান রাখেন একটি জাতীয় সংকটকালে। কারো হাত নেই, কারো পা ফুটো হয়ে গেছে, কারো অঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়েছেন। এখানে একজন ক্র্যাচে ভর করে করে এসে সুমন চট্টোপাধ্যায় তিনি নিয়ে গেলেন শুভেচ্ছার এটুকু। তো এই যে ঘটনা, এগুলো আমরা তো ভুলে যেতে থাকি, অথচ নেপথ্যে তাদের যে কত অবদান থাকে। এই যে বাসন্তীর কথা অনেকে বলেছেন, যে সাংবাদিক এটি তুলেছিলেন, বাসন্তী দুর্গা কুড়িগ্রামের মাছধরার জাল করে যে লজ্জা নিবারণ করেছিল, তার যে এই ছবিটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপলো, আমরা শুধু এইটুকুই জানি এবং সেই দুঃসহ দুর্ভিক্ষের ঘটনার কথা জানি। আমরা কিন্তু এর পিছনে আরো অনেক ঘটনা হয়েছে সেটা জানি না। কারণ যারা এই ছবিতে যারা আহত হয়েছেন, তৎকালীন শাসক গোষ্ঠী, তারা তো চুপ করেছিল না, তারা বসে থাকেনি। তাদের মধ্যে ক্রোধ এবং প্রতিহিংসার যে ভয়ঙ্কর লেলিহান শিখা তাদের মধ্যে জাগ্রত ছিল, সেটা আমরা এবারও আন্দোলন টের পেয়েছি। শিশু মারা যাচ্ছে, তরুণ মারা যাচ্ছে, তবুও তিনি ক্ষমতা ছাড়বেন না। যে দেশের মানুষের রক্ত ঝরছে, কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে অন্যায়ভাবে, অবৈধভাবে, কোনো নির্বাচন না করে, সমস্ত ভোট, নির্বাচন, সমস্ত আইন কানুনকে তছনছ করে উনাকে থাকতেই হবে। তারপরে তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তো এই যে ঘটনা, এই সাম্প্রদায়িক একটা সম্প্রদায়ের মতোই বলুন, শুধু রাজনৈতিক দল না, এরা একটা সম্প্রদায়ের মতো। আপনি দেখেন অনেক বুদ্ধিজীবী, অনেক নাট্যকার, তারা আফসোস করছে শেখ হাসিনা কেন ওইভাবে পালিয়ে গেলেন, কেন তাদেরকে কোনো রাজনৈতিক ভাবে তারা আজকে কর্মকাণ্ড করতে পারছেন না। তো আমি তো এই কারণে এদেরকে বলবো যে এরা কোনো পলিটিক্যাল পার্টি না, এরা একটা কমিউনিটি তারা। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই যে যিনি এই ছবিটি তুলেছিলেন, আমি যতটুকু মনে হয়, এখানে সবাই আছেন আরো প্রাজ্ঞ, তিনি কিন্তু অনেকদিন পর মারা যায়। অনেকে বলা হয় যে তাকে মেরে ফেলা হয়, এবং ওই চক্রান্তকারীরা বসে থাকেনি। যারা সেদিন এটাতে তীব্র, যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু টার্গেট করেছিল সেই ফটো জার্নালিস্টকে, এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটি মেরে ফেলা হয় বলে এটি আজকে প্রতিষ্ঠিত। এবং এটার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছে। কারণ আপনারা আমি যেটা বললাম যে কমিউনিটি দেখেন এইভাবে, আমেরিকায় থাকে, আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার, এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি বাংলাদেশের বিজেপির আরেকটি শাখা নাকি?
ওরাই বিস্মিত, ইন্ডিয়ানরাও বিস্মিত হয়েছে। ওরা মানে অবাক হয়েছে। অদ্ভুত ব্যাপার যে মানে বাংলাদেশের লোক আওয়ামী লীগ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে, শাখা যেটাই থাক, তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। তো এটাতে মানে আমি এর আগেও বলেছি যে শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন। অনুশোচনাহীন বলেই তাদের কোনো লজ্জা শরম নাই। ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে তারা এই ধরনের জঘন্য আকুতি করতে পারে। এরপরে ওদের দেশপ্রেম, এরপরে ওরা যদি কখনো কোনো দিক থেকে তারা যদি আবার মানে দেশে এসে রাষ্ট্র ক্ষমতায় আসে, ওরা তো শেষ চিহ্নটুকু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না। এটা ওরা নিজেরাই প্রমাণ করেছে। এটা কোনো বক্তৃতা দিয়ে প্রমাণ করার দরকার নেই, এটা তারা প্রমাণ করেছে। উপস্থিত সুধীবৃন্দ, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। আমি শুধু এই সরকারের কাছে একটা জিনিস বলতে চাই যে অনেক কিছু তো হয়েছে। এই সরকার তো অনেক রক্তঝরা আন্দোলনের সরকার, অনেক শিশু কিশোর তরুণের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে। কিন্তু এই সরকার যদি স্লথ গতি হতে থাকে, তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে, সেটাকে তারা ঢাকবেন কি করে? আপনারা দেখুন যে বিশেষ করে মানুষ চায় যে একবেলা কমপক্ষে পেট ভরে খাবে, কিন্তু সেই খাওয়ার নিশ্চয়তা যদি না থাকে এবং নিম্ন আয়ের মানুষ, সিএনজি চালক, রিক্সাওয়ালারা যদি 1 কেজি চাল কেনার মতো তার যদি অবস্থা না থাকে, তাহলে তো আমাদের যে আন্দোলনের যে আত্মদান, ছাত্র শ্রমিক জনতার এবং এই 17 বছরের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে আত্মদান, এটা তো বৃথা যাবে। এটা কেন এই পরিস্থিতি হবে? কেন এখনো আপনার মুদ্রাস্ফীতি এত তীব্র হবে, ভয়াবহ পর্যায়ে মুদ্রাস্ফীতি? আপনার এরপরেও আপনার যদি দেখেন এলপি সিলিন্ডার, তারপরে আপনার দেশি বিস্কিট, ফলমূল, তারপর মশার কয়েল, এর উপরে 15% ভ্যাট বসানো হয়েছে। এর উপর যদি 15% ভ্যাট হয়, তাহলে নিম্ন আয়ের মানুষ আজকে কোথায় কিভাবে জীবনযাপন করবে? আজকে যে কথাটা বলা হয়েছে যে আজকে আমরা অনেক ভাঙাভাঙি দেখছি, কিন্তু সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা, মাফিয়া সিন্ডিকেট। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পোল্ট্রি 3 থেকে 4টি আপনার কোম্পানি নিয়ন্ত্রণ করে। তো সেটা ভেঙে ফেলা যায় না? তাদেরকে কি গ্রেপ্তার করা যায় না? তাহলে সেটা করছে না কেন? সেটা না করার কারণে আজকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরে তিনি সোয়াবিনের তেলের দাম 8 টাকা বৃদ্ধি পেয়ে গেল। যেই 8 টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। এই কারণে চলে আসলো যে এখন তো টাকার দাম বৃদ্ধি পেয়েছে। তারপরে এর মধ্যে যে সিন্ডিকেটরা যারা কাজ করছে, সেই সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে, এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। তো সুতরাং এইটা কেন এই সরকার ভাঙতে পারছে না? এটা তো আন্দোলনের সরকার, এটা তো বিপ্লবের সরকার। বিপ্লবের সরকার তো আগে এই সমস্ত জিনিসগুলোকে ধরবে, এগুলো তো আগে ভাঙবে, অন্য কিছু ভাঙাভাঙির আগে। কিন্তু এটা করতে পারছে না। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে ফটো জার্নালিস্ট যারা এখানে আহত হয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।